কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু গ্রুপ একসাথে হলেই যেন জাদু হয়ে যায়, অসাধারণ সব কাজ করে ফেলে, আবার অন্যদিকে কিছু গ্রুপ শুরুতেই কেমন যেন তাল হারিয়ে ফেলে? এর উত্তরটা কিন্তু আমরা সচরাচর যা ভাবি তার থেকে অনেকটাই আলাদা। চলুন আজ ড্যানিয়েল কয়েলের দ্য কালচার কোড বইটার গভীরে ডুব দেওয়া যাক আর সফল দলগুলোর সেই গোপন রহস্যটাই খুঁজে বের করি। এটাই তো আসল প্রশ্ন, তাই না? কেন কিছু দলের ক্ষেত্রে ১ আর ১-এ ২ না হয়ে ১১ হয়ে যায়? কি এমন বিশেষ জিনিস আছে যা সাধারণ কয়েকজনকে একসাথে করে অসাধারণ সাফল্যের দিকে নিয়ে যায়? হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা মার্শমেলো। শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, এই ছোট্ট মিষ্টি জিনিসটাই আমাদের দলবদ্ধ কাজের একটা অবিশ্বাস্য কিন্তু গভীর সত্যের দিকে নিয়ে যাবে। আচ্ছা, গল্পটা শুরু হয়েছিল পিটার স্কিলম্যান নামের একজন ডিজাইনারকে দিয়ে। তিনি একটা খুব মজার প্রতিযোগিতা তৈরি করেন, নাম দিয়েছিলেন স্প্যাগেটি টাওয়ার চ্যালেঞ্জ। তার উদ্দেশ্যটা খুব সহজ ছিল, আসলে কোন ধরনের দল একসাথে সবচেয়ে ভালো কাজ করে সেটা দেখা। দেখুন, নিয়মগুলো কিন্তু খুবই সহজ। প্রত্যেকটা দলকে দেয়া হলো ২০টা কাঁচা স্প্যাগেটি, ১ গজ টেপ, ১ গজ সুতো আর একদম শেষে একটা মার্শমেলো। কাজ হলো এই সব কিছু ব্যবহার করে সবচেয়ে উঁচু একটা টাওয়ার বানানো, যার চূড়ায় মার্শমেলোটা বসানো থাকবে। এখন একবার ভাবুন তো, আইনজীবী, সিইও বা বিজনেস স্কুলের তুখোড় ছাত্র, এরকম সব বুদ্ধিমান পেশাদারদের মধ্যে কারা সবচেয়ে ভালো ফল করবে বলে মনে হয়? উত্তরটা কিন্তু আপনাকে বেশ অবাক করে দেবে, আমি নিশ্চিত। হ্যাঁ, কিন্ডারগার্টেনের বাচ্চারা। প্রায় প্রত্যেকবার দেখা গেছে তারা বিজনেস স্কুলের ছাত্রদের চেয়ে অনেক অনেক উঁচু টাওয়ার তৈরি করে ফেলে। কিন্তু কিভাবে সম্ভব? তাদের তো কোনো বিশেষ ট্রেনিং নেই, কোনো অভিজ্ঞতাই নেই। রহস্যটা লুকিয়ে আছে তাদের কাজ করার ধরনে। দেখুন, বিজনেস স্কুলের ছাত্ররা তাদের বেশিরভাগ সময় নষ্ট করে স্ট্যাটাস ম্যানেজমেন্টে, মানে কে দলের নেতা হবে, কার আইডিয়াটা সেরা, কিভাবে পরিকল্পনাটা সাজানো হবে, এই সব ভেবেই সময় চলে যায়। অন্যদিকে বাচ্চারা, তারা এসব নিয়ে ১ সেকেন্ডও ভাবে না। তারা সাথে সাথে কাজে নেমে পড়ে, একে অপরের সাথে কথা বলে, দ্রুত কিছু একটা বানানোর চেষ্টা করে, ভুল করে, আর সেই ভুল থেকে শিখে নিয়ে আবার চেষ্টা করে। তাদের পুরো মনোযোগটাই থাকে আসল কাজের ওপর, ক্ষমতার লড়াইয়ে নয়। আসলে এই মার্শমেলো চ্যালেঞ্জটা শুধু একটা মজার খেলা না, এটা একটা গভীর সত্য আমাদের সামনে নিয়ে আসে। সফল দলগুলোর যে কালচার বা সংস্কৃতি, সেটা কোনো জাদুর বলে তৈরি হয় না। এর পেছনে কাজ করে নির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক নিয়ম। একটা হার্ভার্ডের গবেষণায় দেখা গেছে যে কোম্পানিগুলোর কাজের সংস্কৃতি খুব শক্তিশালী। ১০ বছরে তাদের নেট আয় ৭৬৫% পর্যন্ত বেড়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৭৬৫%। এবার বুঝুন এই কালচার কোড জিনিসটা বোঝা আসলে কতটা জরুরি। এই কোডের একদম কেন্দ্রে আছে একাত্মতার ইঙ্গিত। এগুলো হলো ছোট ছোট মানসিক সংকেত, যেমন ধরুন কারো কথা মন দিয়ে শোনা, চোখে চোখ রেখে কথা বলা বা একটা ছোট্ট সহযোগিতার হাসি। এই সংকেতগুলো আমাদের মস্তিষ্ককে বলে, তুমি এখানে নিরাপদ, তুমি এই দলেরই একজন। আমাদের মস্তিষ্ক কিন্তু সারাক্ষণ এই ধরনের সংকেতগুলোই খুঁজে বেড়ায়। কয়েলের গবেষণা বলছে, এই শক্তিশালী একাত্মতার ইঙ্গিতগুলো তৈরি করার জন্য দুটো মৌলিক দক্ষতার দরকার হয়, আর এই দুটো দক্ষতাই হলো যে কোনো সফল সংস্কৃতির আসল চাবিকাঠি। চলুন এবার সেই দুটো দক্ষতা কি তা জেনে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাটা হলো মনস্তাত্ত্বিক নিরাপত্তা তৈরি করা। এর মানে হলো এমন একটা পরিবেশ বানানো যেখানে দলের সবাই নির্ভয়ে নিজের মতামত দিতে পারে, প্রশ্ন করতে পারে, এমনকি ভুল করতেও একটুও ভয় পায় না। আপনি যখন সফল দলগুলোর সদস্যদের সাথে কথা বলবেন, দেখবেন তারা প্রায়ই একটা নির্দিষ্ট শব্দ ব্যবহার করে তাদের সম্পর্কটা বোঝাতে। যেমন ইউএস নেভি সিলের একজন সদস্য তার দলকে ভাইয়ের মতো মনে করেন। আর এই গভীর অনুভূতিটা কিন্তু শুধু সামরিক দলে আটকে নেই। আইডিওর মতো বিশ্বের সেরা ডিজাইন ফার্মের সদস্যরাও ঠিক একই শব্দ ব্যবহার করেন, পরিবার। এই গভীর সংযোগের অনুভূতিটাই আসলে তাদের একসাথে অসাধারণ কাজ করার শক্তি দেয়। এর সবচেয়ে শক্তিশালী উদাহরণ হয়তো প্রথম বিশ্বযুদ্ধের ক্রিসমাস যুদ্ধবিরতির সেই অবিশ্বাস্য গল্পটা। এটা কিন্তু কোনো ছুটির দিনের অলৌকিক ঘটনা ছিল না, এটা ছিল ছোট ছোট বারবার পাঠানোর নিরাপত্তার সংকেতের ফল। একে অপরের শত্রু হয়েও সোলজাররা গান গেয়ে বার্তা চিৎকার করে একে অপরকে বুঝিয়েছিল যে তারা নিরাপদ। এই ছোট ছোট সংকেতগুলোই সেই ভয়ঙ্কর যুদ্ধের মাঝেও একটা মানবিক সংযোগ তৈরি করতে পেরেছিল। তাহলে এই নিরাপত্তা বাস্তবে কেমন দেখতে হয়? এটা কিন্তু কোনো বায়বীয় ধারণা নয়, বরং কিছু নির্দিষ্ট আচরণের যোগফল। সফল দলগুলোতে দেখবেন সবাই কথা বলার এবং শোনার সমান সুযোগ পায়। তারা একে অপরের সাথে সরাসরি যোগাযোগ করে, এমনকি দলের বাইরে থেকেও নতুন নতুন ধারণা নিয়ে আসে।
আচ্ছা, দ্বিতীয় দক্ষতাটা হয়তো শুনতে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু বিশ্বাস আর সহযোগিতার ভিত্তি তৈরি করার জন্য এটা অপরিহার্য। আর সেটা হলো নিজেদের দুর্বলতাগুলো একে অপরের সাথে ভাগ করে নেওয়া। একবার ইউনাইটেড ফ্লাইট 232 এর কথা ভাবুন। মাঝ আকাশে প্লেনটার সব হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে গিয়েছিল। সেই ভয়ঙ্কর মুহূর্তে ক্যাপ্টেন অ্যাল হেন্স তার ক্রুদের কাছে স্বীকার করেছিলেন, আমার কোনো ধারণাই নেই কি হচ্ছে, তোমরা কি সাহায্য করতে পারো? দুর্বলতার এই একটি মুহূর্ত, আর সেটাই তার ক্রুদের সম্মিলিত জ্ঞান আর দক্ষতাকে একজোট করে দিয়েছিল, যার ফলে একটা অসম্ভব পরিস্থিতিতেও 185 জন মানুষের প্রাণ বেঁচে যায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় দুর্বলতার চক্র। ব্যাপারটা খুব সহজ। যখন একজন বলেন আমি এটা একা পারছি না, আর অন্যজন তার উত্তরে বলেন আমারও সাহায্য দরকার, ঠিক তখনই পারস্পরিক আস্থার এক শক্তিশালী বন্ধন তৈরি হয়ে যায়। এটা আসলে একটা অলিখিত সংকেত দেয় যে এখানে ভুল করা বা সবকিছু না জানাটা নিরাপদ। এনবিএর কিংবদন্তি কোচ গ্রেগ পপোভিচ এই পদ্ধতির একজন গুরু বলা যেতে পারে। তিনি তার খেলোয়াড়দের খুবই কঠোর ফিডব্যাক দেন, কিন্তু তার সাথে মিশে থাকে গভীর ব্যক্তিগত যত্ন। তিনি তাদের সাথে ডিনারে যান, তাদের পরিবার নিয়ে কথা বলেন। এই মিশ্রণটা একটা শক্তিশালী বার্তা দেয়, আমি তোমার উপর কঠোর কারণ আমি তোমার খেয়াল রাখি এবং আমি জানি তুমি সেরাটা দিতে পারো। আর তিনি প্রায় 19টা শব্দের একটা জাদুকরী বাক্য ব্যবহার করেন। এই বাক্যটা সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখায় না, বরং 3টা শক্তিশালী বার্তা দেয়। 1, তুমি এই দলের একজন গুরুত্বপূর্ণ অংশ। 2, আমাদের মান অনেক উঁচু। আর 3, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি সেই মানে পৌঁছাতে পারবে। বেশ, আমরা নিরাপত্তা আর দুর্বলতা প্রকাশের গুরুত্ব তো বুঝলাম, কিন্তু এখন আসল প্রশ্ন হলো আমরা কিভাবে এই ধারণাগুলোকে বাস্তবে কাজে লাগাতে পারি আর নিজেদের দলে একটা শক্তিশালী সংস্কৃতি গড়ে তুলতে পারি। এর জন্য কিছু সহজ কিন্তু খুবই কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন ধরুন, খারাপ খবর বা সমালোচনা ইমেলে না দিয়ে সামনাসামনি বলা, নিজের দলের কাছে সৎভাবে জানতে চাওয়া যে আপনার কোন কাজটা চালিয়ে যাওয়া উচিত বা নতুন কি শুরু করা উচিত। আর সবচেয়ে জরুরি, দলের সেই সব সদস্যদের প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া যাদের অবদান প্রায়শই চোখের আড়ালে থেকে যায়। এই আলোচনার শেষে শুধু একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, আজই আপনি আপনার দলে বিশ্বাস আর সহযোগিতা বাড়ানোর জন্য দুর্বলতার কোনো একটা ছোট সংকেত পাঠাতে পারেন? কারণ মনে রাখতে হবে, সবচেয়ে শক্তিশালী সংস্কৃতিগুলো কিন্তু বড় বড় ঘোষণার মাধ্যমে তৈরি হয় না, বরং এই ছোট ছোট মানবিক মুহূর্তগুলোর মাধ্যমেই একটু একটু করে গড়ে ওঠে।